আপনার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আমি আরেকবার বাসা বদলিয়েছি এবং বাসা বদলানোর সময় আমি একটা মজার জিনিস দেখলাম যে এর আগের বার আমি যখন বাসা বদলিয়েছিলাম আমি ভোডাফোন ইন্টারনেট প্রোভাইডার ব্যবহার করতাম তখন, এবং বাসা বদলানোর পরে নতুন বাসায় ভোডাফোন আর ইন্টারনেট কানেকশন দিতে পারলো না, কোনোভাবেই ইন্টারনেটের স্পিড ভালো হলো না। এবার আবার বাসা বদলালাম, তারপর আমি ভোডাফোন ছেড়ে দিয়েছিলাম, লাস্ট বাসায় চলে গেছিলাম ভার্জিনে, এবং ভার্জিন নিয়ে আমি যখন এই বাসায় মুভ করলাম ইন্টারনেটের সমস্যা আবার হওয়া শুরু হলো। এবং যদিও ভার্জিন মোটামুটি ভালোই পারফর্ম করছে, টিভিতে নেটফ্লিক্স চালাতে একটু সমস্যা হচ্ছে বাট মোটামুটি ভাবে ভালোই চলছে। বাট মোবাইলের ক্ষেত্রে আমি দেখলাম যে এক রুমে গেলে 3G, আরেক রুমে গেলে 5G। এবং তারপর আমার মনে পড়ে গেল ছোটবেলায় একটা সময় ছিল এরকম যখন আমি একটা টেলিকম কোম্পানির সিম ব্যবহার করতাম, বাংলাদেশের কথা বলতেছি, এবং ওই সিমটা নতুন এসেছিল সেই সময় বাংলাদেশে, এবং বারান্দায় না গেলে ওইটা দিয়ে কথা বলা যাইতো না, এবং ওই সেম সিম 43 মিনিট বা 44 মিনিট পরে একা একা কেটে যেত। তো অদ্ভুত একটা সময় ছিল, এবং এই সবকিছু নিয়ে আমি যখন ঘাটাঘাটি করছিলাম তখন একটা বিশাল ব্রেন ডাম্প রিসার্চের ফেজের মধ্যে দিয়ে চলে গেলাম এবং বোঝার চেষ্টা করছিলাম যে আসলে সমস্যাটা কি, আমরা কেন নেটওয়ার্ক পাই না বাংলাদেশে। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে বেশ ভালো ডেভেলপমেন্ট করছে, এটা আমরা সবাই জানি এবং মানি। আমরা মূল্যবোধ বলেন, দুর্নীতি বলেন, এগুলো নিয়ে কনফিউশন আছে, এবং এগুলো নিয়ে কনফিউশন না, আসলে আমরা জানি এগুলো খুব ভালো অবস্থা হয়তো নাই, বাট ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে আমরা যে খুব ভালো করতেছি এটা নিয়ে কোনো সন্দেহ নাই। পদ্মা সেতু বলেন বা ইভেন ছোট ছোট স্মল প্রজেক্ট বলেন, দেশের চেহারা কিন্তু দেখতে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং পজিটিভ হচ্ছে, আরো ভালো চেঞ্জ হচ্ছে। এবং এত কিছু চেঞ্জ যদি হতে পারে, মোবাইল টেকনোলজি, ইন্টারনেট, এগুলাও তো সব, আমি তো ভাবতাম যে টাওয়ার বসাবে ভালো ইন্টারনেট আসবে। সমস্যাটা আসলে কই, এখনো 2022 সাল 23 সালে এসেও কেন এত মানুষ বলবে যে তারা 3G পাচ্ছে না, 4G পাচ্ছে না, 5Gর কথা আমি বাদ দিলাম, ইভেন 4Gর কথা আমি বাদ দিলাম, 3G পাচ্ছে না, কল ড্রপ করছে। এই ধরনের সমস্যাগুলো আসলে বাংলাদেশে কেন হয়, এগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। আমাদের সবচেয়ে কমন ন্যারেটিভ সেটা হলো সিম কোম্পানিগুলো খারাপ, সিম কোম্পানিগুলো আমাদের ভালো নেটওয়ার্ক দিতে চায় না। যে বড় বড় টেলিকম কোম্পানিগুলো আছে, আমি নাম বলছি না, আপনারা সবাই জানেন 4-5টা বড় বড় টেলিকম কোম্পানি আছে। আমি নিজেও এটা ভাবতাম যে সিম কোম্পানিগুলো সম্ভবত খারাপ, এরা সিম বেচলে এদের কাজকর্ম শেষ, এরা আমাদের ভালো নেটওয়ার্ক দিতে চায় না, এবং ওখানেই দরবার শেষ, সিম বেচছে শেষ, তোমাকে আমার বেচা। বাট আরেকটু গভীরে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পারবেন ব্যাপারটা আসলে এত সিম্পল না। আপনি চিন্তা করেন, আমরা যারা মার্কেটিং এ পড়েছি তারা সবাই প্রিন্টার অ্যান্ড ইঙ্ক থিওরি, বা অনেকে বলে যে রেজার অ্যান্ড ব্লেড থিওরি, ওই থিওরিটার সাথে আমরা সবাই পরিচিত। যে যখন কোনো কোম্পানি আপনাকে প্রিন্টার বেচে, ক্যানন, নাইকন, সব প্রিন্টার কোম্পানি এগুলো ইউজ করেছে এবং এখন অনেকে করে, যে প্রিন্টারে কিন্তু সে প্রফিট করে না, প্রফিট করে যখন সে প্রিন্টারের কালি বেচে। এই কারণে সে চেষ্টা করে প্রিন্টারটা যত কম দামে আপনাকে দিয়ে দেওয়া যায়, কারণ সে কালির দাম দিয়ে পরবর্তীতে প্রফিট করবে। একই জিনিস আমরা শেভ, রেজার, ওই দুনিয়াও দেখি যে রেজারে প্রফিট করতে চায় না, কারণ ব্লেড দিয়ে ওরা পরে প্রফিট করতে পারবে। তো বিজনেসের আইডিয়াটা খুব সিম্পল, বা মার্কেটিং এর এই হ্যাকটা খুব সিম্পল। আপনার একটা মেইন প্রোডাক্ট থাকবে যেটা মেইন ড্রাইভার, ওইটা আপনি মানুষকে অ্যাডপশন করাবেন, ওইটা আপনি অনেক মানুষকে দিবেন যেন অনেক মানুষ ওটা ইউজ করে, ওটার থেকে আপনার প্রফিট হওয়ার দরকার নেই। আপনি পরবর্তীতে ওইটার উপরে যে অ্যাড অন, যে রিপ্লেসেবল এলিমেন্টটা আছে, ওইটা আপনি প্রতিনিয়ত চেঞ্জ করতে থাকবেন 3 মাস 6 মাস পর, এবং ওটার থেকে আপনি মূলত প্রফিট করবেন, এবং তখন কাস্টমার সহজে সরে যেতে পারবে না। কাস্টমারের সরে যাওয়ার কস্ট অনেক বেশি থাকবে, নট লাইক টাকার হিসাবে কস্ট। একটা সিম বদলানো একটা ঝামেলার ব্যাপার, একটা প্রিন্টার চেঞ্জ করা একটা ঝামেলার ব্যাপার, তো ওই ঝামেলার মধ্যে দিয়ে সে যেতে যাবে না, অপরচুনিটি কস্ট অনেক বেশি থাকবে ওই ক্ষেত্রে। এবং এই পদ্ধতি ব্যবহার করে অনেক মানুষ মার্কেটিং করে। এবং আপনি যদি একটু ভালো মতো খেয়াল করেন, আপনি দেখবেন টেলিকম কোম্পানিগুলোর বিজনেসটাও কিন্তু আসলে সিমিলার একটা ব্যাপার। আমি যখন আমার আইরিশ একটা 3 নামে একটা কোম্পানি আমি ব্যবহার করি আমার মোবাইলের জন্য, এবং এর সিম যখন আমি চালাই, সিম কিন্তু ফ্রি, সিম কিন্তু কোনো টাকা লাগে না, কিন্তু প্রত্যেক মাসে আমার 20 ইউরো রিচার্জ করতে হয়, তাহলে আমি আনলিমিটেড ইন্টারনেট পাই, আনলিমিটেড ফোন কল পাই, আনলিমিটেড SMS পাই, ইত্যাদি ইত্যাদি। তো সিম বেচার সময় কিন্তু সে আসলে আমার কাছ থেকে প্রফিট করে নাই, সে লাভটা করছে যখন আমার অনগোয়িং ওই মান্থলি প্রত্যেক মাসে আমি 20 টাকা করে রিচার্জ করছি ওইভাবে। বাংলাদেশের ক্ষেত্রেও সেম, সিম কোম্পানিগুলা সিম বেচে আপনার কাছ থেকে তেমন কোনো প্রফিট করে না। অনেকে 50 টাকার বিনিময় দেয়, অনেকে 100 টাকার বিনিময় দেয়, 0 টাকায় কেউ আসলে অত দিতে চায় না, কারণ মিস ইউজ অনেক বেশি হয়। অনেকে কোনো কারণ ছাড়াই দেখা যাবে 1000টা সিম নিয়ে বসে আছে, এরকম জিনিসপত্র বেশিরভাগ কোম্পানি চায় না, এই কারণে নামমাত্র মূল্যে আসলে সিমগুলা দেওয়া হয়। সিম থেকে যদি সে ব্যবসা না করে, তার মেইন বেনিফিটটা যদি হয় মানুষ ওই প্রোডাক্ট যত ইউজ করবে ওটার থেকে, তাইলে প্রোডাক্টটা ইউজ করা তো সহজ হওয়ার কথা, বা প্রোডাক্টটা ইউজ করা যেন সহজ হয়, এটার জন্য মোবাইলের নেটওয়ার্কগুলোর যা করা সম্ভব তাই করতে পারার কথা। চিন্তা করেন, আমি মনে করেন একটা টেলিকম কোম্পানি, আমি মাকলু টেলিকম, আমি আমার সিম বেচছি, সিমের থেকে আমার তেমন কোনো লাভ হয় নাই, বাট ওই মানুষটা যাকে আমি মাকলু সিমটা বেচছি, সে যখন ওই প্রোডাক্টটা ইউজ করবে, মানে সে যখন প্রত্যেক মাসে ইন্টারনেটের ডেটা কিনবে, সে যখন প্রত্যেক মাসে ফোন কল করবে, মেসেজ পাঠাবে, তখন যে আমার লাভ হবে। তাহলে তো আমার অনেক নেটওয়ার্ক বানানো উচিত, যাতে করে মাকলুর সিম যে কিনছে সে আমার নেটওয়ার্ক খুব আরাম করে বারবার ইউজ করতে পারে, বেশি করে ইউজ করতে পারে, তাই না? কিন্তু তা হয় না। কল কেন ড্রপ করে, নেটওয়ার্ক কেন ড্রপ করে, সমস্যাটা আসলে কোথায়? আমি
চাপি নিয়ে ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে অনেক সময় ফোন কোম্পানিগুলো চাইলেও আসলে আপনাকে ভালো সার্ভিস দিতে পারে না। এরা বেশিরভাগই চায় ভালো সার্ভিস দিতে, নট বিকজ ওরা অনেক ভালো, বাট বিকজ ভালো সার্ভিস দিলে আসলে উইন উইন সিচুয়েশন ক্রিয়েট হয়, ওদের লাভই আসলে যদি ওরা ভালো সার্ভিস দিতে পারে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ওরা চাইলেও ভালো সার্ভিস দেওয়া সম্ভব না। একটা উদাহরণ দিই আমি আপনাদের। মনে করেন আপনি একটা 6 তলা বাসায় থাকতেন, খুব ভালো, আপনি বারান্দায় যাইতেন, চা খেতেন, কথা বলতেন, ইন্টারনেট ইউজ করতেন, 3G এর সময় 3G পেয়েছেন, 4G সময় 4G পেয়েছেন। হঠাৎ করে আপনি দেখলেন আপনার ইন্টারনেট স্পিড কমে গেছে, আপনার কল ড্রপ করা শুরু হয়েছে, ওই ঝামেলাগুলো হওয়া শুরু হয়েছে। কেন হইলো? অনেক 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 কমপ্লিকেটেড জিনিসপত্রে যাওয়া যায়, বাট বেসিক্যালি ব্যাপার যেটা হয় বেশিরভাগ সময় সেটা হলো আপনার সামনে বা আপনার কোনো একটা সাইডে বিশাল বড় আরেকটা বিল্ডিং হয়ে গেছে, 6 তলা আরেকটা বিল্ডিং হয়ে গেছে, 7 তলা আরেকটা বিল্ডিং হয়ে গেছে, এবং আপনার কাছে আর নেটওয়ার্কের কানেক্টিভিটি আসতে পারতেছে না। সেলফোন তো রেডিও টেকনোলজি ইউজ করে, এবং এই রেডিও টেকনোলজি আপনার কাছে আসে হলো ইথারের মাধ্যমে। এবং এই প্ল্যানটা যখন করা হয়েছিল যে আমি বারান্দায় দাঁড়ায় চা খেতে খেতে যখন ফোনে কথা বলবো আমার কাছে যে নেটওয়ার্কটা আসবে, ওই প্ল্যানটা যখন ওই ফোন কোম্পানি করেছিল তখন সামনে ওই 10 তলা বিল্ডিং ছিল না। সো ওই অ্যাটমসফিয়ারে যখন প্ল্যানটা করা হয়েছে এবং পরবর্তীতে যখন এদিক থেকে বিল্ডিং ওদিক থেকে বিল্ডিং, আবার বললাম আমার ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো আমরা, সো এত আরবানাইজেশন যখন হয় তখন ওই পুরানো প্ল্যান আর কাজ করে না। সো পুরানো প্ল্যানে ছিল যে অমুকের কাছে আমার কাছে সরাসরি নেটওয়ার্ক পাঠাবো, কোনো ঝামেলা হবে না, বাট এখন নেটওয়ার্ক খালি বিল্ডিং এ যায় ধাক্কা খাচ্ছে। এখন তাইলে অবভিয়াস সলিউশন হলো নতুন বিল্ডিং হয়েছে তাতে সমস্যা কি, নতুন টাওয়ার বসায় দিই, তাহলে তো ঝামেলা মিটে যায়। কিন্তু এই ব্যাপারটা আসলে এত সহজ না। দুইটা প্রবলেম হয়। একটা, ঠিক যেই লোকেশনে টাওয়ার বসালে ম্যাক্সিমাম আউটপুট দেওয়া পসিবল হয় ওই লোকেশনটা সবসময় অ্যাভেলেবল থাকে না। ওখানে ধরুন অলরেডি একটা বাড়ি আছে, অমুক জিনিস আছে, তমুক জিনিস আছে, ওখানে আপনি চাইলে যে হঠাৎ করে একটা টাওয়ার বসায় দিতে পারেন না। এবং সেকেন্ড যেটা সাইকোলজিক্যাল, সেটা হলো অনেক মানুষ এখনো মনে করে ফর সাম রিজন যে টাওয়ার যদি বসানো হয় মোবাইলের তাইলে ওখান থেকে ক্যান্সার হবে, ওখান থেকে রেডিয়েশন আসবে, ওখান থেকে স্কিন পুড়ে যাবে ইত্যাদি, হাবি যাবে অনেক। এবং এইটা যে শুধু বাংলাদেশে হয় তা না, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফেনোমেনা। আমরা দেখেছি 5G যখন হওয়া শুরু হইলো, 5G যখন আসা শুরু করলো, এবং আমেরিকার মতো দেশ যেটা আমরা বলি উন্নত দেশ, ওই দেশেও আমরা দেখেছি যে 5G এগেইনস্টে প্রোটেস্ট হয়েছে, কারণ 5G তে ক্যান্সার হবে, এই হবে সেই হবে, যেগুলো সবই আসলে ভ্রান্ত ধারণা, এগুলোর কোনোটাই সঠিক না। এ বিষয়ে কোটি কোটি রিসার্চ আছে, আমি আন্দাজে বলতেছি না। WHO এগেইন অনেকে বলার হু এর কথাও বিশ্বাস করে, WHO এর যে রিসার্চ, ওদের যে অ্যাকসেপ্টেবল রেডিয়েশনের অ্যামাউন্ট তার 5000 ভাগের 1 ভাগও আসলে মোবাইল টাওয়ার থেকে আসে না, মোবাইল থেকে এমিট হয় না, তার থেকে অনেক বেশি আসলে হয় মাইক্রোওয়েভ থেকে। কিন্তু মাইক্রোওয়েভের বেনিফিটটা হলো মাইক্রোওয়েভের বেশিরভাগই কনসিলড থাকে। মাইক্রোওয়েভ আপনারা যখন ওভেন চালান তখন ওভেনের দরজার ভিতরে সব রেডিয়েশন থাকে, বাইরে আসে না, কারণ আপনি তো ওভেনের দরজা খুলেন যখন ওভেন বন্ধ হয় তখন, তাই না? তো বেশিরভাগ রেডিয়েশনই আসলে মাইক্রোওয়েভের ভিতরে থাকে, বাট তারপরেও মাইক্রোওয়েভ থেকেও যতটুকু লিক হয় মোবাইলের রেডিয়েশন তার থেকেও কম। সো কোনো হিসাবেই আসলে টাওয়ার থেকে আপনার ক্যান্সার হয় ওই যুক্তিটা খাটে না। আমি কিছু রিসার্চের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে চাইলে ডেসক্রিপশনে। তারপরেও তাহলে মানুষ এটা কেন বিশ্বাস করে? এরকম কাহিনী আমরা শুনেছি যে এই এলাকার সবাই অনেক ভালো ছিল কিন্তু মোবাইলের একটা টাওয়ার বসানো হয়েছে। বাংলাদেশেই এরকম কাহিনী শোনা গিয়েছে অনেক, যে মোবাইলের একটা টাওয়ার বসানো হয়েছে, এখন এই এলাকার মানুষের বুকে ব্যথা করে, এখন এই এলাকার মানুষের ক্যান্সার। এটা হয় কারণ প্ল্যাসিবো এফেক্ট। খুব ফ্যাসিনেটিং একটা জিনিস। আপনারা যদি চান আমি প্ল্যাসিবো এফেক্ট নিয়ে আলাদা একটা ভিডিও বানাই, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব। মানুষের মন যে কোনো একটা কিছু বিশ্বাস করে ফেললে কিরকম ফ্যাসিনেটিং আচরণ করতে পারে, এটা অনেক অনেক রিসার্চ না দেখলে আসলে বিশ্বাস করার মতো না, যে মন বা ব্রেইন কি অদ্ভুত একটা জিনিস হইতে পারে। কাহিনী এখনো শেষ না, আরো কাহিনী আছে। আমি বিজনেস স্ট্যান্ডার্ডের একটা নিউজে দেখছিলাম, এবং নিউজটা আমি এখানে ওপেন করে রেখেছি, যে মোবাইল যে টেলিকম কোম্পানিগুলো আছে তারা 20,000 কিলোমিটার ভাড়া নিয়েছে কেবল, কিন্তু এই কেবল দিয়ে তারা আপনাকে আমাকে নেটওয়ার্ক দিতে পারে না। তারা আপনাকে আপনার আমার জীবনে ওই যে আমরা আরাম করে কথা বলবো, আরাম করে ইন্টারনেট ইউজ করবো, ওই বেনিফিটটা তারা দিতে পারে না। এবং কেন জানেন? আপনারা গেস করতে পারবেন না কেন। এটার কারণ এই কেবলগুলা ওনাদের নেটওয়ার্কে কানেক্ট করতে যে মেশিন লাগে, মেশিনটার নাম হইলো DWDM মেশিন। এই মেশিনে টেলিকম কোম্পানিগুলো ইম্পোর্ট করতে পারে না, ইম্পোর্ট করার এদের কোনো পারমিশন নাই। সো তার কিনে রাখা হয়েছে অনেক, বাট ওই মেশিন ইম্পোর্ট করার পারমিশন নাই দেখে সেই তার নেটওয়ার্কে জোড়া দেওয়া যাচ্ছে না, যেই কারণে কোনো সার্ভিস দেওয়া যাচ্ছে না। প্রতি মাসে লোকসান হচ্ছে। এবং আমি একটা টেলিকম কোম্পানি, আমি যেহেতু কোনোটা নাম বলতেছি না এই কারণে আমি এটারও নাম বললাম না, বাট আমি যখন পড়ছিলাম তখন আমি দেখেছি একটা টেলিকম কোম্পানির CEO বলেছে যে কয়েক কোটি কোটি টাকা প্রত্যেক মাসে আসলে লস হচ্ছে জাস্ট এই তার রেখে দেওয়ার জন্য। এখন DWDM মেশিন কেন আনা যায় না? এই মেশিন আসলে সরাসরি টেলিকম কোম্পানি ইম্পোর্ট করতে পারে না, থার্ড পার্টি ইম্পোর্ট করতে পারে। কিন্তু থার্ড পার্টি যেহেতু ইম্পোর্ট করতে পারে এবং থার্ড পার্টি যেহেতু জানে যে টেলিকম কোম্পানিগুলোর এই মেশিনগুলো দরকার, কারণ দেখেন এটা উভয় সংকট টাইপ সিচুয়েশন। আপনি যদি মেশিনগুলো কিনেন এই থার্ড পার্টির কোম্পানির গুলার কাছ থেকে না কিনে যদি নিজে ইম্পোর্ট করতে চান, আপনি পারবেন না, কারণ ইম্পোর্ট করার পারমিশন নাই। এখন আপনি যদি ঠিক করেন যে না আমি ইম্পোর্ট করলাম না, আমি মেশিন কিনবই না, আমি এভাবেই থাকবো, তাহলে আপনি ওই যে 20,000 কিলোমিটার তার কিনে
রাখছেন ওইটার আপনার লস গুনতে হচ্ছে প্রত্যেক মাসে। সো অনলি লজিক্যাল অপশন বা অনলি রিয়েল অপশন আসলে হলো এই কোম্পানিটার থার্ড পার্টির কাছ থেকে এই মেশিন কেনা। এটাই থার্ড পার্টি জানে, এই কারণে নর্মাল দামের থেকে কখনো কখনো 20 গুণ দাম পর্যন্ত হাঁকানো হয় এই মেশিনগুলোর জন্য, যেটা আনফরচুনেট বাট ক্যাপিটালিস্টিক সোসাইটি। এটা আসলে ক্যাপিটালিস্টিকের রিয়েল এক্সাম্পল না, বিকজ এটা ফেয়ার গেম হচ্ছে না। আরো কাহিনী আছে, কাহিনী এখনো শেষ না। 2018 সালে সরকার 4টা কোম্পানিকে লাইসেন্স দিয়েছে টাওয়ার বসানোর জন্য, এবং এই 4টা কোম্পানির একটাও টেলিকম কোম্পানি না। এগুলো সব থার্ড পার্টি কোম্পানি। এই কোম্পানিগুলোর মধ্যে আছে সামিট টাওয়ার, কীর্তনখোলা টাওয়ার ইত্যাদি ইত্যাদি। এবং এদের কাজ, এরা টাওয়ার বানাবে এবং টাওয়ার বানিয়ে এই টাওয়ার টেলিকম কোম্পানিগুলোকে ভাড়া দিবে। সো টেলিকম কোম্পানিগুলোর হাতে আসলে নিজেদের কন্ট্রোল নাই, যে আমি মনে করেন আমি জায়গাও পেয়েছি, মনে করেন রেডিয়েশনের ব্যাপারে আমি সবাইকে বুঝাই ফেলছি, তারপরেও আসলে অনেক সময় এই কোম্পানিগুলা যাদের নিজেদের নেটওয়ার্ক বানানো নিজেদের স্বার্থেই জরুরি, তারপরেও তারা পারতেছে না, বিকজ এই পাওয়ারটা আসলে অন্যান্য অনেক কোম্পানির হাতে চলে গিয়েছে। এবং এই কোম্পানিগুলা লাইসেন্স নেওয়ার জন্য 25 কোটি টাকা দিয়েছে সরকারকে, এবং পরবর্তীতে রিনিউয়ালের জন্য প্রত্যেক বছর 5 কোটি দেওয়া হয়, যেটা আমি একটা নিউজে দেখলাম। ইন্টারেস্টিং ব্যাপার। সো কন্ট্রোলটা অনেক ক্ষেত্রেই আসলে এই কোম্পানিগুলোর হাতে নাই। লাস্ট আর একটা সমস্যা আছে, আমি জানি এই ভিডিওটা কেমন জানি একটা জটিল ভিডিও হয়ে গেছে, সেটা হলো স্পেকট্রাম অ্যাভেলেবিলিটি। অনেকে ভাবে যে বাংলাদেশ যে ভালো ইন্টারনেট স্পিড পায় না, ভালো কানেকশন পায় না, কল ড্রপ হাবিজাবি সমস্যা হয়, এটার কারণ মনে হয় এই সিম কোম্পানিগুলো খারাপ। এবং সিম কোম্পানিগুলো আমারই ভালো এমন বলতেছি না, বাট এই যে স্পেকট্রাম অ্যাভেলেবিলিটির ইস্যুটা, এটা মেইনলি হয় আসলে আমাদের জনসংখ্যার ঘনত্বের কারণে। আমি সবাই জানি যে বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের যে জনসংখ্যার ঘনত্ব, এটা অন্যান্য অনেক দেশ থেকে অনেক অনেক বেশি, এবং এই কারণে আমাদের স্পেকট্রাম কিন্তু পার্সন পার মেগাওয়াট ওই হিসাবটা কিন্তু খারাপ না। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, আমাদের স্পেকট্রাম খুব খারাপ না, অনেক ক্ষেত্রে আসলে সমানই বলা যায়। বাট তারপরেও আমাদের ডিমান্ড যেহেতু এত বেশি, এই কারণে সাপ্লাই কুলায় ওঠা যায় না। এবং একটা মজার জিনিস এখানে লিখে রেখেছিলাম, স্যাড বাট মজার জিনিস, যে ঢাকা ট্রিবিউনের নিউজে দেখা গিয়েছে যে একটা টেলিকম কোম্পানির সিইও বলেছে যে তারা নতুন ব্যান্ডউইথ কিনছে, কিন্তু তারা যে নতুন ব্যান্ডউইথ কিনেছে, এটা কেনার সময় তারা জানে যে 1.5 বছরের মধ্যে এই ব্যান্ডউইথ দিয়ে আর কোনো কাজ হবে না, বিকজ আমাদের যে পপুলেশন গ্রোথ প্লাস আমাদের যে ডিমান্ড গ্রোথ, শুধু যে পপুলেশন বাড়তেছে তা না, পপুলেশনও বাড়তেছে, ইন্টারনেট পেনিট্রেশনও বাড়তেছে, মোবাইল পেনিট্রেশন, সবার হাতে হাতে মোবাইল চলে যাচ্ছে আমরা জানি। তো ওই দুইটা যখন এক্সপোনেনশিয়ালি বাড়তেছে, সো ব্যান্ডউইথ কিনে কিনে কুলানো যাচ্ছে না, এবং ব্যান্ডউইথ কিনতেও তো অনেক টাকা লাগে। সো কোম্পানিগুলো হিসাব করে কিনে, সব মিলে একটা সেই অবস্থা। সো সলিউশন কি আসলে এই প্রবলেমের? আমি যদি এত সলিউশন দিতে পারতাম তাহলে তো খুব ভালোই হইতো, বাট আমি আসলে জানি না সলিউশন কি। বাট 3টা অবভিয়াস ব্যাপার দেখা যায়। একটা হইলো আমাদের আরো মোবাইল টাওয়ার লাগবে, টাওয়ার ছাড়া কোনোভাবেই সম্ভব না। সো টাওয়ার অবশ্যই লাগবে, যেটার সাথে একটা সেকেন্ডারি জিনিস চলে আসে, যে মানুষের মনের থেকে ওই ভ্রান্ত ধারণাগুলো দূর করতে হবে যে টাওয়ার থেকে রেডিয়েশন হয়। এটা আমরা এখন 2022 সালে চলে আসছি। সো এই ধরনের ভ্রান্ত ধারণা দূর করাটা আমাদের জন্য সহজ হওয়া উচিত অন পেপার, বাট দেন এগেইন ইউ নেভার নো। সেকেন্ড, এটা করতে পারলে খুব ভালো হয়, যে আমরা যখন আরবানাইজেশন করছি, আমরা যখন প্ল্যানিং করছি কোনো একটা সিটির, পূর্বাচল, নতুন সিটিতে ইত্যাদি, খুব অর্গানাইজড ওয়েতে যদি প্ল্যানটা করা হয়, তাহলে শুরুর দিকে টাওয়ার বসায় বা খুব সুন্দর করে আর কি পুরো ব্যাপারটা করা সম্ভব। হঠাৎ করে যদি আমি একটা জায়গায় একটা বিল্ডিং উঠাই দিই, আরেক জায়গায় যদি হঠাৎ করে 6 তলা ছিল ওটাকে 9 তলা করে ফেলি বা 10 তলা করে ফেলি, ওই প্রবলেমগুলো যদি না হয়, পুরো জিনিসটা আর একটু যদি অর্গানাইজড ওয়েতে করা যায়, তাহলে আসলে সবারই উপকার হয়। এবং লাস্ট, আমাদের বোঝা যে বিজনেস ওয়াইজ ফোন কোম্পানিগুলোর আসলে লাভই হবে যদি আপনি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারেন, নিরবিচ্ছিন্ন ফোন কল করতে পারেন, নিরবিচ্ছিন্ন SMS করতে পারেন। সো ফোন কোম্পানিগুলোকে সরাসরি সবসময় ব্লেম করাটা আমার মনে হয় না একদম উচিত। তো ওদের অন্যান্য অনেক ব্যাপারে দোষ থাকতে পারে, বাট এই ব্যাপারটা আসলে পুরোপুরি ওদের কন্ট্রোলে নাই। এবং এগুলা ছাড়া কিছু বেসিক ব্যাপার তো আছে, যেমন আপনার ফোন হয়তো 4G না, বাট আপনি চাচ্ছেন 4G চালাইতে, 4G চলতেছে না, এই জন্য আপনি রাগ হয়ে অমুককে গালি দিচ্ছেন। তো ওই বেসিক ব্যাপারগুলো যদি থাকে, আশা করা যায় আগামী 20 বছরের মধ্যে আমরা আরো অনেক আরবানাইজেশন দেখবো, আরো অনেক ডেভেলপমেন্ট দেখবো, ইনফ্রাস্ট্রাকচার অবস্থা হয়ে যাবে আমাদের। বাট একই সাথে ইন্টারনেট কানেকশন কিন্তু খুব জরুরি, ফোন কল করতে পারা, ওই কানেক্টিভিটিটা জরুরি। আমরা সবাই জানি যে প্রত্যেক 8টা ইন্টারনেট কানেকশনের জন্য একটা করে নতুন জবের সৃষ্টি হয়, একটা করে নতুন চাকরির সৃষ্টি হয় বাংলাদেশে। এবং এটা তো ইন্টারনেটের কানেকশনের হিসাবে জানলাম, যেহেতু আমি ইন্টারনেটের মানুষ এই জন্য এটা বললাম। বাট ফোন কল বলেন, এগুলোর তো অনেক বেনিফিট আছে, শুধু যে কর্মের বেনিফিট তা না, মানুষের সাথে মানুষের সম্পর্কের বেনিফিট, ওগুলা ওইসব কোয়ালিটেটিভ বেনিফিট তো আছেই। তো এটা খুব জরুরি একটা জিনিস আমাদের জীবনের। এবং হোপফুলি যারা এই রিলেটেড পার্টিজ আছে, যারা স্টেক হোল্ডার্স আছে, তারা সবাই এটা নিয়ে কাজ করবে, যাতে আমরা সবাই আরো ভালো নেটওয়ার্ক পাইতে পারি। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব সহজেই পুরা বাসায় 5G পেতে পারি। আমি এখনো বুঝতে পারিনি আমার রাউটারটা আমি কোথায় বসাইলে পুরা বাসায় আমি খুব সুন্দর ওয়াইফাই পাবো। নতুন অ্যাপার্টমেন্টের কথা বলতেছি, এবং আমার ফোনেও 5G পাওয়ার জন্য আমি আসলে প্রত্যেক রুমে কিভাবে 5G পাবো এটা ফিগার আউট করতে পারি নাই। এটা আমি রিসার্চ করতে থাকি। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার কথা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।